এদিকে জামাত ভোটে হারতেই বাংলাদেশ ছাড়লেন ইউনূসের বিশেষ সহকারী। শুরু সেফ এক্সিট পর্ব। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তার মানে ভাবেন, এখনো সংসদ সদস্যরা শপথ নেয় নাই, তারেক রহমানের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় নাই, প্রধান বিরোধী দলীয় যে জোট 40% ভোট পেয়েছে, সে জোট রাজপথে নেমে পড়ছে সোমবার মঙ্গলবারে সংসদ সদস্যদের শপথ, মঙ্গলবারে সরকারের মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ নির্ধারিত হয়েছে। এদিকে ট্রাম্প নাকি মোদি, বাংলাদেশের নির্বাচনে কার জয় হলো? ঢাকায় যে কারণে কপাল খুলতে যাচ্ছে শেখ হাসিনার। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কারিস মাওলা bdnews24.com কে তথ্য জানিয়েছেন। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেটি হলে বুধবার থেকে অফিস শুরু করবেন নতুন সরকারের মন্ত্রীরা। ল্যান্ডস্লাইড বিক্রি পাওয়ার পরপরই তারেক রহমানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিচার নিয়ে। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য তারেক রহমানের জবাব ছিল বেশ কৌশল। চাইলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতাম, ক্ষমতার লোভ নেই। সজীব ওয়াজেদ জয়। এদিকে নির্বাচনের পরেই রাষ্ট্রপতির খেলা শুরু। বাতিল হতে পারে গণভোট, 6 মাসের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা। কপাল খুলে গেল শেখ হাসিনার। রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন, ইউনূস সরকার যেভাবে তাকে অপমান করেছেন, সেই অপমানের শোধরাই বা তোলবার বিএনপি তখন করতে পারে কি নতুন করে আবার গণভোটের ব্যবস্থা। ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আমাদেরকে কারো সবুজ সংকেতের অপেক্ষা করতে হবে। আমরা সবুজ সংকেতের নির্দেশনায় বা সবুজ সংকেতের আশায় রাজনীতি করছি। আওয়ামী লীগ রাজনীতিতে ছিল বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় ছিল এবং আছে, আজকেও আছে, আগামীতেও থাকবে। তারেক রহমান সাহেব আপনি যেই মাত্র ক্ষমতায় বলবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিষদ 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যেতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে। এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে। তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছে নেম। এদিকে জামাত ভোটে হারতেই বাংলাদেশ ছাড়লেন ইউনূসের বিশেষ সহকারী। শুরু সেফ এক্সিট পর্ব। ইউনূস ঘনিষ্ঠদের সেফ এক্সিট নিয়ে বিগত দিনে বাংলাদেশ জুড়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। আর সেই চর্চার মাঝেই প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমেদ তৈয়েব বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হলো। বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়েব দেশ ছেড়েছেন 14 ফেব্রুয়ারি সকালেই। এদিকে বাংলাদেশ ছাড়া নিয়ে স্পষ্টভাবে কিছু না বললেও সংবাদ মাধ্যমকে ফয়েজ বলেছেন, 9 ও 10 তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি, আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়েব দেশ ছেড়েছেন 14 ফেব্রুয়ারি সকালেই। রিপোর্ট অনুযায়ী এই ফয়েজ আহমেদ আদতে নেদারল্যান্ডসের নাগরিক। তবে বাংলাদেশ ত্যাগ করে তিনি কোন দেশে গিয়েছেন তা স্পষ্ট নয়। তবে তিনি বাংলাদেশ ত্যাগের সময় নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এই ফয়েজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তিনি দাবি করেছেন কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন, বরং তার দাবি পুরনো নীতি পাল্টাতে তিনি পাগলের মতো খেটেছেন। তার আরও দাবি যে মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন সেটি দুর্নীতিগ্রস্ত ছিল এবং তাতে তিনি স্বচ্ছতা এনেছেন। তবে এত স্বচ্ছভাবে কাজ করে থাকলে এভাবে চুপিসারে কেন দেশ ত্যাগ করলেন ইউনূসের এই বিশেষ উপদেষ্টা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে ইউনূস জমানায় একাধিক মন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ইউনূস বিদেশ থেকে বহু বাংলাদেশিকে নিয়ে এসে এই সব মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। বহু সরকারি পদে নিজের ঘনিষ্ঠদের বসিয়েছিলেন। নির্বাচনের পর এই সব ইউনূস ঘনিষ্ঠরা নিরাপদে দেশ ছাড়বেন বলে গুঞ্জনও শুরু হয়েছিল এবং সেই সেফ এক্সিট পর্ব শুরু হয়ে গেল কিনা ফয়েজকে দেখে সেই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের একাংশের মতে এই 1.5 বছর ধরে ইউনূস কার্যত জামাত এবং এনসিপির কথায় সরকার চালিয়েছিলেন। তবে ক্ষমতায় তারা না আসতে পারায় ইউনূস কিছুটা হলেও ব্যাকফুটে। অবশ্য তারেক রহমানের সঙ্গে ইউনূসের অন্য কোনো বোঝাপড়া হয়েছে কিনা সেটা সময় হলেই জানা যাবে। এদিকে ট্রাম্প নাকি মোদি, বাংলাদেশের নির্বাচনে কার জয় হলো ঢাকায়, যে কারণে কপাল খুলতে যাচ্ছে শেখ হাসিনার। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সাফল্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসেব অনেকটাই উল্টে দিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। হিসেব বদলে দিয়েছে তারেক রহমানের বিজয়। তারেক যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই কেন্দ্রটি অভিজাত এলাকায়। তারেকের প্রতিদ্বন্দ্বী ছিলেন খলিদুজ্জামান। দুয়ের মধ্যে ভোট ব্যবধান মাত্র 4000-এর। ফলে পরাজয় তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে তা সহজেই বলা যেতে পারে।
নির্বাচনের আগে জামাতকে নিয়ে দেশি ও বিদেশি মহলে একটা হাইপ তৈরি করা হয়েছিল। ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে ব্রিটিশ হাইকমিশনারের দিল্লি সফর সবই ইঙ্গিত দিচ্ছিল যে এবার হয়তো ক্ষমতার দৃশ্যপটে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে। অনেকে বলছিলেন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা জামাতকে ক্ষমতায় দেখতে চেয়েছিলেন। ফল প্রকাশের পর দেখা গেল ক্ষমতায় ফিরছে বিএনপি। ক্ষমতার ভরকেন্দ্রে আসীন হলেন তারেক রহমান। প্রশ্ন জাগে, তবে জামাতের কি সেই বিশাল সুযোগ শেষ হয়ে গেল? যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা কি ভারতের কাছে হেরে গেল? আমেরিকার কোন গোপন চুক্তির বলি হল জামাত? নির্বাচনের আগে জামাত এবং তাদের দলের নেতাকর্মীদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়। বার্তাটি হল এবার তারা মসনদে বসছে। শুধু রাজপথ নয়, আন্তর্জাতিক লবিংয়েও তারা ছিল তুঙ্গে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাংলাদেশে স্থিতিশীলতার জন্য ডিপ স্টেট জামাতকে গুরুত্ব দিচ্ছে। ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের আচমকা দিল্লি সফর এবং জামাতের পক্ষে কথিত দুতিয়ালি করার খবরটি রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছিল। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাত আমির স্বীকার করেছিলেন যে দিল্লি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এই চতুর্মুখী তৎপরতা কিসের ইঙ্গিত ছিল? পশ্চিম বিশ্ব হয়তো মনে করেছিল আওয়ামী লীগবিহীন বাংলাদেশে জামাত সুশৃঙ্খল ক্যাডারভিত্তিক দল হিসেবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে। কিন্তু এখানে হিসেবের একটা বড় গরমিল ছিল। বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রভাব চিরকালই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দিল্লি কখনোই চাইবে না বাংলাদেশে কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসুক। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দিল্লির প্রথম পছন্দ ছিল বিএনপি। কারণ জামাত ক্ষমতায় আসা মানে ভারতের সেভেন সিস্টার্সে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিল। বাংলাদেশে বাংলা রাষ্ট্র বা উগ্র ভাবাদর্শের উত্থান ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের অংশগ্রহণ এবং একই সময় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শোকজ্ঞাপন তার একটা বিশেষ ইঙ্গিত দিয়েছিল। এটা ছিল সাউথ ব্লকে মারাত্মক কূটনৈতিক সিগন্যাল। জয়শঙ্করের মাধ্যমে তারেকের হাতে তুলে দেওয়া প্রধানমন্ত্রী মোদির শোক বার্তা কম ইঙ্গিতবাহী নয়। বার্তা ছিল ভারত বিএনপিকে গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত। তাহলে কি দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে কোনো বোঝাপড়া হয়েছে? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে গোপন সমঝোতা হয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত গুরুত্বের কারণে আমেরিকা হয়তো দিল্লির প্রেসক্রিপশন মেনে নিয়েছে। অনেকেই প্রশ্ন করছে যে জামাত এইবার যে সুযোগ পেয়েছে, ভবিষ্যতে তারা এই সুযোগ দ্বিতীয়বার পাবে? জামাত প্রচারে যে হাইপ তুলেছিল তার ভোটে তেমন জোরালো প্রতিফলন ঘটেনি। বাংলাদেশের সাধারণ মানুষ উগ্রপন্থা বা সাম্প্রদায়িক রাজনীতির পরিবর্তে স্থিতিশীলতা ও উন্নয়নকে বেশি প্রাধান্য দিয়েছে। তারা দেখেছে তদারকি সরকারের আমলে বাংলাদেশে কিভাবে ছড়িয়ে গিয়েছে সাম্প্রদায়িকতার বিষ। যদি যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা জামাতকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে, রাজনীতি সে জাতীয় রাজনীতি হতে পারে, আন্তর্জাতিক রাজনীতি হতে পারে, চিরবন্ধু বলে কিছু হয় না। স্বার্থের প্রয়োজনে ডিপ স্টেট ইউনুসকে বসিয়েছিল। স্বার্থ পূরণ করতে না পারায় তারা চেয়েছে পদ্মা পাড়ে পালাবদল। চাইলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতাম, ক্ষমতার লোভ নেই। সজীব ওয়াজেদ জয়। পারিবারিক রাজনীতি বা ডাইনেস্টিক পলিটিক্স নিয়ে সমালোচনার জবাবে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি চাইলে অনেক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গত এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনে অংশ নিতে এবং এমপি হওয়ার জন্য তাগাদা দিচ্ছিলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, 1971 সালে বাংলাদেশের জন্মের পর থেকে চলা পারিবারিক রাজনীতির সমালোচনা করে অনেকেই একে বিদায় জানানোর সময় এসেছে বলে মনে করেন কিনা। এর জবাবে সজীব ওয়াজেদ জয় পাল্টা প্রশ্ন রেখে বলেন, এটা কি পারিবারিক রাজনীতি কারণ আমরা এতে থাকতে চাই, নাকি তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কাউন্সিলে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন বলে? সেটাই আসল প্রশ্ন। তিনি আরও বলেন, আমি যদি চাইতাম তবে অনেক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম। আমার মা গত এক দশকেরও বেশি সময় ধরে আমাকে নির্বাচনে দাঁড়াতে, এমপি হতে এবং দায়িত্ব নিতে চাপ দিচ্ছিলেন। তখন কেন আগ্রহ দেখাননি বা প্রধানমন্ত্রী হননি? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, জীবনে এমন মানুষ আছেন যারা নিজেদের যা আছে তা নিয়েই সুখী। সবাই ক্ষমতা বা অর্থকে অবিরাম লক্ষ্য হিসেবে দেখে না।
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ক্ষমতা বা টাকার প্রতি আমার কখনোই কোনো লোভ ছিল না। আমি কেবল স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেই খুশি। বাংলাদেশের জামায়াতে ইসলামী এনসিপির 11 দলীয় জোট কিছুতেই যে নির্বাচনের ফলাফল মেনে নিতে পারছে না তার প্রমাণ বৃহস্পতিবার নির্বাচনের পর শনিবার দুদিন বাদে জামায়াতের আমির ফেসবুকে পোস্ট দিয়ে পরাজয় মেনে নিয়ে একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের যে পোস্ট দিয়েছিলেন সেটা সরিয়ে নিয়েছেন। শুধুমাত্র তাই নয়, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিরোধের ডাক দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। জামায়াতে ইসলামীর তরফে ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনা হচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ থেকেই জামায়াতে ইসলামী যেমন সোচ্চার, জামায়াতে ইসলামীর চাইতেও বেশি সোচ্চার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ নিয়ে জামায়াতে ইসলামীর প্রধান শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর পাশাপাশি তারা সারা দেশ জুড়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের নেতাকর্মী এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ, তাদের উপর হয়রানি, হামলা, নির্যাতনের অভিযোগ আনবার পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান যখন ফেসবুকে পরাজয় মেনে নেওয়ার পোস্টটি সরিয়ে দিয়েছেন, তার পাশাপাশি তিনি নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায়, মানে 3 সন্তানের জননী, তিনি এনসিপিকে ভোট দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ এনেছেন তার ফেসবুক পোস্টে। এবং ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায় 3 সন্তানের এক জননীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা শুনে আমি হতবাক, স্তম্ভিত। এবং তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং আমি সাক্ষাতে বিএনপি চেয়ারম্যানকে অত্যন্ত কঠোর ভাষায় জানাবো যে তার দলের ভেতর থেকে এই ধরনের আচরণ দমনে আরো অনেক বেশি কঠোর হতে হবে। তারেক রহমান জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একটা শান্তির সম্পর্ক স্থাপনে, মানে যেহেতু তার বিরোধী দলগুলো যে অশান্ত হয়ে উঠেছেন, এখনো তার বিজয় তারা মেনে নিতে পারেন নাই, সেই বিষয়টা শেষ পর্যন্ত রাজপথে বিক্ষোভ, অশান্তিতে পরিণত হয় কিনা, সংসদে তারা এসে শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রী পরিষদের শপথ, এসবগুলোকে মসৃণভাবে হতে দেন কিনা, সেসব নিয়ে যে অস্বস্তি সেটা তারেক রহমানের মনেও আছে। এবং তারেক রহমান আজকে সন্ধ্যায় শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম এই দুজনের বাড়িতে যাবেন এবং গিয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। কিন্তু শফিকুর রহমান তার আগে এমন একটা গুরুতর অভিযোগ ফেসবুক পোস্টে এনেছেন। শুধু তাই নয়, তিনি রীতিমতো বলেছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনদের উপর বিশেষ দলের যে উচ্ছৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি 11 দলের প্রতীককে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। কাজেই এটাকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে দেশবাসীর প্রতি, তিনি এই আহ্বান জানিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান কি এই আহ্বান শুধু ফেসবুকে জানিয়েছেন? জামায়াতে ইসলামীর তরফে 30টি সংসদীয় আসনের ভোটের ফলাফল পুনর্গণনা দাবি জানানো হয়েছে এবং 30টি আসন তারা চিহ্নিত করে ভোট কারচুপির অভিযোগ নিয়ে ইসির কাছে হাজির হয়েছে রোববার। শনিবার সন্ধ্যাতেই তারা এই 30টি আসনে ভোট কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসে ফলাফল স্থগিত এবং পুনর্গণনা সহ আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল। তারা বলেছিল যে তাদের দাবি হচ্ছে ওই 30টা আসনের গেজেট বাতিল করতে হবে। তার মানে এই 30টা আসনের যে সংসদ সদস্য তাদেরকে সরকারিভাবে যে বিজয়ী ঘোষণা করা হয়েছে, এটা জামায়াতে ইসলামের তরফে সরাসরি প্রতিবাদ জানানো হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে এবং জামায়াতে ইসলামী সুনির্দিষ্টভাবে বলেছে এই 30টা আসনে কিছুতেই শপথ গ্রহণ হতে পারে না। মানে জামায়াতে ইসলামী এরই মধ্যে 77টি আসন পেয়েছে তাদের জোট এবং তারা বলছে যে আরো 30টি আসন আসলে তাদের পাবার কথা, সেটা তাদেরকে এক রকমের কারচুপির মাধ্যমে সেটা তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কাজে এই 30টা আসনের ফয়সালা হওয়ার আগে সংসদে শপথ গ্রহণ চলতে পারে না। তার মধ্যে ঢাকা 8 আছে, মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকারই 3টা আসন আছে, মামুনুল হক ববি হাজ্জাজের আসনটা আছে। এছাড়া এই 30টা আসনকে নিয়ে যে তারা একটা দীর্ঘ পথ পাড়ি দিতে এখন প্রস্তুত হয়েছে তার প্রমাণ সন্ধ্যাবেলা 30টা আসনের বিষয়ে অভিযোগ তুলল জামায়াতে ইসলামী। পরদিন মানে সেদিনই মাঝরাতে জামায়াত আমির পরাজয় মেনে নেওয়ার পোস্ট তুলে নিলেন এবং এখন রোববার দিন জামায়াতে ইসলামী তাদের জোটের নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে হাজির হয়েছে প্রমাণাদি সহ এবং এই দাবি সহ যে এই 30টি আসনের ফলাফল স্থগিত করতে হবে, শপথ গ্রহণ স্থগিত করতে হবে। শুধু তাই নয়, যে রাজপথে বিক্ষোভের তারা ডাক দেবেন বলে গত দুদিন ধরে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর প্রধান জোট শরিক এনসিপি ঘোষণা দিয়ে আসছিলেন, এখন তারা বলছেন তারা নির্বাচনী সহিংসতা বন্ধে সারা দেশে বিক্ষোভ করবেন। 11 দলীয় জোট একত্র হয়ে এই ঘোষণা দিয়েছেন এবং হামিদুর রহমান আজাদ জামায়াতে ইসলামীর নেতা তারা বলেছেন যে নির্বাচনের পর থেকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে। এই বিষয়েও আমরা কমিশনকে জানিয়েছি। এসব হামলার প্রতিবাদে ঢাকার বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে 11 দলীয় জোট। তার মানে ভাবেন এখনো সংসদ সদস্যরা শপথ নেয় নাই, তারেক রহমানের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় নাই। প্রধান বিরোধী দলীয় যে জোট 40% ভোট পেয়েছে সে জোট রাজপথে নেমে পড়ছে। সোমবার মঙ্গলবারে সংসদ সদস্যদের শপথ, মঙ্গলবারে সরকারের মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ নির্ধারিত হয়েছে। তারেক রহমানের জন্য কিংবা এই পুরো শপথ প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার আগে এই পুরো পরিবেশটাকে যে অস্বস্তিকর বলতেই হবে তা বলা বাহুল্য। জামায়াতে ইসলামীর সকল প্রতিক্রিয়ায় স্পষ্ট যে তারা যে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসছিল যে তারাই সরকার গঠন করবে। এমনকি মনে থাকবে আপনাদের 12 তারিখ ভোট গ্রহণ শেষে বিকালবেলা জামায়াতে ইসলামীর আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে বিজয় ঘোষণার পর আমরা কোনো মিছিল করবো না, স্লোগান করবো না, আমরা সেজদায় করবো, আমরা শুকরানা আদায় করবো আল্লাহর কাছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কারিস মাওলা BDNews24.com কে তথ্য জানিয়েছেন। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেটি হলে বুধবার থেকে অফিস শুরু করবেন নতুন সরকারের মন্ত্রীরা। ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়ার
হওয়ার পরপরই তারেক রহমানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিচার নিয়ে। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য তারেক রহমানের জবাব ছিল বেশ কৌশলী। তিনি বলেছেন এটি নির্ভর করবে আইনি প্রক্রিয়ার উপর। এর মধ্যে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। একই রকম সুপারিশ জমা দেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পর্যবেক্ষণ মিশন। সূত্রগুলো বলছে ভোটের আগে থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর যে চাপ ছিল সেটি নিয়ে এখন ভাবতে হচ্ছে বিএনপিকে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে সেটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও শিগগিরই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার পথে হাঁটতে পারে নতুন সরকার। তারেক রহমান সাহেব আপনি যেই মাত্র ক্ষমতায় বলবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিষদ 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলো হয়তো জেলে নিয়ে যেতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে। তাহলে এদেরকে আপনার জেলে নিন না। এই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল নেম প্লেটে কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলোর সবগুলোর ওখানে ঢুকান, এদের পরিবার সব ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে, এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবে, কিন্তু যতক্ষণ শ্বেতপত্র না বেরোবে এগুলো ওই নেম প্লেটের ভিতরে রাখা, এগুলো সবগুলো রাখা, একটাকেও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3-4 জন যারা সমন্বয় যারা এমপি আছে তাদেরও আটকে ফেলেন, কোনো সমস্যা নেই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদেরই সমর্থন করে, আপনাদের সমর্থন করে, কথাটা মানেন, আপনাদেরই সমর্থন করে। এদের সবগুলো আটকে প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন, আর যেটা করছে তারা আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের এই শফিক মফিক নোবেল ইউনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে সবগুলো ঢুকান, এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম। শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন এয়ারপোর্টে, এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি করতে না পারে ধরেন, আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে, না যে আপনার যে ছাড়া ধরা যায় যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল, সেই আইনটাতে 54 ধারা বিশেষ ক্ষমতা আইন নাকি জানি, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন। তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপর তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন, প্রতিদিনের কাহিনী প্রতিদিন। প্রয়োজন পত্রিকা, টিভি, সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে দেখেন যে কার কথায় কি ডিসপুট আছে, ধরে ফেলেন, দেখেন আপনি কই যান। গ্যারান্টি দিচ্ছি যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার 10 গুণ বাড়বে।